Dear students, Assalamu alaikum. How are you all? You all are welcome to Graviton. And today we're going to start a new class. আমরা এর আগে দুটো লেকচারেই আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব অর্থাৎ গ্যাস লস অ্যান্ড কাইনেটিক থিওরি অফ গ্যাস এই চ্যাপ্টারের উপর যে প্রথম যে অংশটুকু অর্থাৎ আদর্শ গ্যাস বা আইডিয়াল গ্যাস ইকুয়েশন সেই বিষয়ে আমরা কিছু স্টাডি করেছি এবং আমরা একটি ক্লাসে কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেমসও সলভ করেছি। আজকে আমরা এই চ্যাপ্টারের যে সেকেন্ড অংশটুকুতে আমরা যাব, তোমরা অলরেডি বোর্ডে দেখতে পাচ্ছ, দ্য কাইনেটিক থিওরি অফ গ্যাস। তো আমরা আজকে চেষ্টা করবো কাইনেটিক থিওরি অফ গ্যাসের যে থিওরিটিক্যাল অংশটুকু সেটা শেষ করার জন্য। তো আমরা সেটা শুরু করি। সবাই প্রস্তুত? ওকে, সবাই খাতা কলম নাও এবং আমি যা লিখেছি অলরেডি বোর্ডে এবং আমি যেগুলো এক্সপ্লেন করছি সেগুলো তোমরা নোট ডাউন করো। ওকে, সো কাইনেটিক থিওরি অফ গ্যাস হচ্ছে গ্যাসের আরেকটা থিওরি, যে থিওরিতে গ্যাসের বিভিন্ন বিহেভিয়ারকে এক্সপ্লেন করা হয়েছে ইন টার্মস অফ দ্য কাইনেটিক্স অফ দ্য মলিকিউলস, অর্থাৎ গ্যাসের যে অণুগুলোর যে গতি, সেই গতির মাধ্যমে। তো এখানে প্রথমেই যে আলোচনা আছে ফান্ডামেন্টাল পোস্টুলেটস অফ গ্যাস মলিকিউলস, অর্থাৎ গ্যাসের অণুর ক্ষেত্রে মৌলিক কিছু স্বীকার্য। তো অনেকগুলো মৌলিক স্বীকার্য আছে, যেমন আমার কাছে আমার হাতে মৌলিক যে বইটি আছে সেটি হচ্ছে ইসাক স্যারের বই, তোমাদের কাছে নিশ্চয় আছে, সমস্যা নেই, যে কোনো রাইটার বই হলে হবে, মোটামুটি একই জিনিস, ঠিক আছে, একই কনসেপ্ট নিয়ে আলোচনা করা আছে। সো হয়তো লিঙ্গুইস্টিক একটু ডিফারেন্স হয়তো থাকবে। তো আমার কাছে যে বইটি আছে সেখানে প্রায় 14টার মতন প্রপার্টি বা পোস্টুলেটস মেনশন করা হয়েছে গ্যাসের মলিকুলের জন্য। আমি তো সবগুলো পড়বো না, তোমরা এগুলো পড়ে নিবা। মূল ব্যাপারটা কি আসলে? মূল ব্যাপারটা হচ্ছে কি, যে মলিকুলসের বৈশিষ্ট্যগুলো বা অণুর যে বৈশিষ্ট্যগুলো, আমার অণু তো কি জিনিস জানি, তাই না? পরমাণু সম্পর্কে আমাদের আইডিয়া আছে, অণু সম্পর্কে আমাদের আইডিয়া আছে, ঠিক আছে। গ্যাসের সেই ক্ষুদ্রতম কণাগুলো যেগুলো তাদের স্বকীয় ধর্ম বজায় রাখে, তাদেরকে বলা হয় যে কি মলিকিউল। ওকে, সো মলিকুলসগুলো অত্যন্ত ক্ষুদ্র হয়, তারা যে কন্টেইনার থেকে সেই কন্টেইনার পুরোটুকু তারা জুড়ে থাকে, মানে ইট কভার্স হোল দ্য ভলিউম অফ দ্য কন্টেইনার। অ্যান্ড ইউনো গ্যাসের ক্ষেত্রে মলিকুলসগুলোর মধ্যে যে আণবিক আকর্ষণ বা ইন্টারমলিকুলার ফোর্স, বা যেটা আরো স্পেসিফিক্যালি বলেছে যে কোহেসিভ ফোর্স বা সংশক্তি বল, যে সেটা অত্যন্ত কম হয়। সেই জন্য গ্যাসের অণুগুলো অলমোস্ট ফ্রি থাকে এবং তাদেরকে যেখানেই রাখা হয় তারা ওই পাত্র আর সম্পূর্ণ জায়গাটুকুই তারা জুড়ে থাকে। তারপর হচ্ছে যে কি গ্যাসের অণুগুলো প্রচন্ড বেগে ছোটাছুটি করে এবং ছোটাছুটি করতে গিয়ে তারা পরস্পর সাথে যেমন সংঘর্ষে লিপ্ত হয় এবং তারা যে কন্টেইনার থেকে সেই কন্টেইনার ওয়ালের মধ্যেও তারা আঘাত করে, অর্থাৎ সেখানে সংঘর্ষ। এই সংঘর্ষের ফলে কিন্তু কি তৈরি হয়? চাপ বা প্রেশার, অর্থাৎ এই যে অণুগুলো যে কন্টিনিউয়াসলি বোম্বার্ডেড হচ্ছে এবং তারা যে ওই কন্টেইনারের যেখানে তুমি গ্যাসটাকে রেখেছো সে দেয়ালে যে কন্টিনিউয়াসলি আঘাত করছে, চাপ, এটার ফলে সে হচ্ছে কি একটা প্রেশার জেনারেট হচ্ছে। ওকে, তারপর হচ্ছে যে কি তাদের মাঝখানে গ্র্যাভিটেশনাল ফোর্স কাজ করে, বাট সেটা খুবই নেগলিজিবল, তাদের ভর অত্যন্ত অত্যন্ত ক্ষুদ্র, সেই জন্য গ্র্যাভিটেশনাল ফোর্সের ইফেক্টটা অত বেশি সিগনিফিকেন্ট না। তারপর হচ্ছে কি যে তারা হচ্ছে কি খুব দ্রুত বেগে গতিশীল এবং তাদের এই যে কাইনেটিক এনার্জি, তাদের যে পরস্পর সংঘর্ষের ফলে কিন্তু হিট তৈরি হয়, ঠিক আছে। আচ্ছা, তো এবং তাদের একটা কলিশনের মাঝখানে টাইম হচ্ছে অত্যন্ত ক্ষুদ্র, নেগলিজিবলি স্মল অ্যামাউন্ট অফ টাইম ইন বিটুইন দ্য কলিশনস। ওকে, এবং প্রতিবার কলিশনের পর আরেকটা কলিশনে যাওয়ার আগ পর্যন্ত সে একটা স্পেস ট্রাভেল করে, এটা ফ্রি একটা পাথ ট্রাভেল করে, যেটাকে আমরা ফ্রি পাথ, মুক্ত পাথ বলি। এই সংক্রান্ত অবশ্য আলোচনা আমাদের পড়ে আছে। তারপর হচ্ছে যে এটা বললামই যে তারা ফ্রিলি পুরো কন্টিনেন্টের মধ্যে হচ্ছে কি মুভ করে। সো মোটামুটি এইরকম আরো বেশ কিছু তাদের বৈশিষ্ট্য এবং প্রপার্টি আছে, সেগুলো আমি আর প্রত্যেকটাকে এখানে আলোচনা করছি না। তো আমি অবশ্যই তোমাদেরকে বলবো এবং আমরা অবশ্যই হচ্ছে যে কি বই ফলো করবে এবং এখানকার যে ফান্ডামেন্টাল পোস্টুলেটস গুলা বা মৌলিক যে বৈশিষ্ট্যগুলো সেগুলো তোমরা পড়বে, নোট ডাউন করবে এবং এখান থেকে
যে ইনফরমেশনগুলো ইম্পর্টেন্ট সেগুলো এমসিকিউর জন্য তোমরা পড়বে। তো এটা হচ্ছে যে আমার প্রথম অংশটুকু যে ফান্ডামেন্টাল পোস্টুলেটস অফ গ্যাস মলিকুলস অথবা গ্যাসের অণুর যে মৌলিক যে স্বীকার্য বা মৌলিক যে নীতিগুলো তারা মেনে চলে, বৈশিষ্ট্যগুলো তাদের মধ্যে আছে সেগুলো। আচ্ছা, এখন আমরা চলে যাচ্ছি ভেলোসিটি অফ মলিকুলস। আমি অলরেডি মেনশন করেছি যে কি গ্যাসের অণুগুলোর একটা অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে কি তারা কিন্তু দ্রুত ছোটাছুটি করে, তারা হাই ভেলোসিটি নিয়ে তারা মুভ করে এবং তারা কন্টিনিউয়াসলি মুভ করে। ওকে, সো এই যে গ্যাসের মলিকুলের যে ভেলোসিটি, এই ভেলোসিটিকে আমরা এখন একটু ডিসকাস করব। এখন আমরা তো আর প্রত্যেকটা মলিকুলের সিঙ্গেল ভেলোসিটি নিয়ে কাজ তো করা ডিফিকাল্ট এবং সেটা আমাদের প্রয়োজনই। আমরা যদি গ্যাস যেহেতু একটা কালেকশন অফ মলিকুলস এবং যখন কোনো একটা কন্টেনারে রাখি সেখানে কিছু মলিকুলস জুড়ে থাকে একটা নির্দিষ্ট স্পেসের মধ্যে, সুতরাং আমাদের কাছে একটা ইন্ডিভিজুয়াল ক্যারেক্টার সাথে বরং আমাদের কাছে ওদের যে গ্রুপ ক্যারেক্টার অর্থাৎ তারা সঙ্গবদ্ধভাবে যে আচরণগুলো করে সেটা আমাদের কাছে বেশি প্রয়োজন। তো ডেফিনেটলি প্রত্যেকটা অণুরই ব্যাগ আছে, নিজস্ব ব্যাগ আছে এবং ব্যাগের মধ্যে কিছু পার্থক্য থাকতে পারে, কারণ তাদের কলিশনের নেচার, কোন দিক থেকে তাদের কলিশন বা সংঘর্ষ হয়েছে, তারপর নিজেদের মধ্যে কলিশন কিংবা পাত্রের সাথে কলিশন, কতটুকু ডিস্টেন্স ট্রাভেল করার পর কলিশন, সুতরাং এইগুলোর কারণে তাদের মাঝখানে কিছুটা ভেরিয়েশন থাকতে পারে। সেই জন্য আমরা যেটা করি সেটা কি ওর এভারেজ ভেলোসিটি, অর্থাৎ এই গ্যাসটার এই নির্দিষ্ট তাপমাত্রায় বা এই নির্দিষ্ট শর্তাধীনে ওর এভারেজ বা ওদের গড় বেগ সেটা আমাদের কাছে বেশি প্রয়োজন। সো এখানে আমি লিখেছি অলরেডি মিন ভেলোসিটি বা গড় বেগ, তারপর আছে মিন স্কোয়ার ভেলোসিটি আর রুট মিন স্কোয়ার ভেলোসিটি। তো এখানে দেখো তিন ধরনের বেগের কথা মেনশন করা আছে, মেইনলি আসলে দুইটা, মিন ভেলোসিটি আর রুট মিন স্কোয়ার ভেলোসিটি। তো মিন ভেলোসিটি তো আমরা জানি, গড়ের সাধারণ ডেফিনেশন আমরা জানি যে আমরা যদি এখানে কোনো একটা চেম্বারের মধ্যে যদি কোনো একটা কন্টেনারে কোনো একটা আবদ্ধ জায়গায় যদি আমরা এখানে n সংখ্যক মলিকিউল থাকে আর যদি প্রত্যেকটা মলিকিউলের আলাদা আলাদা ভেলোসিটি যদি আমরা বের করতে পারি বা ধরে নিচ্ছি আমাদের জানা আছে, তাহলে সবগুলো মলিকিউল বা অণুর বেগের যোগফলকে যদি আমরা মলিকিউলের সংখ্যা দিয়ে ভাগ করি তাহলে সাধারণ যে গড়ের সূত্র অনুযায়ী আমরা কি পেয়ে যাবো, এভারেজ ভেলোসিটি বা সি বার অথবা সি এ দিয়েও আমরা অনেক সময় লিখে থাকি, ঠিক আছে। বাট এই যে মিন ভেলোসিটি সেটা আমরা কোনো একটা গ্যাসের যে ভেলোসিটির যে গ্রুপ নেচার সেটা বোঝার জন্য আমরা এটা ইউজ করবো না, ঠিক আছে। আমরা এটা ইউজ করবো, রুট মিন স্কোয়ার ইউজ করবো। এটা কেন সেটা আমি একটা প্রশ্ন আকারে দিয়ে পরবর্তী আমি উত্তরটা তোমাদেরকে জানার চেষ্টা করবো। সো মিন ভেলোসিটির বাইরে আমরা আরো একটা ভেলোসিটি ইউজ করি, সেই ভেলোসিটি হচ্ছে রুট মিন স্কোয়ার ভেলোসিটি। তো রুট মিন স্কোয়ার ভেলোসিটি বের করার আগে আমাকে আসলে মিন স্কোয়ার বের করতে হবে। মিন স্কোয়ারটা হচ্ছে এরকম, আমরা প্রত্যেকটা ব্যাগকে যদি স্কোয়ার করে দিই তাহলে c1 স্কোয়ার, c2 স্কোয়ার, c3 স্কোয়ার হবে আপ টু n, cn স্কোয়ার। এবার সবগুলো স্কোয়ার ভেলোসিটি অ্যাড করি এবং নাম্বার অফ মলিকিউল বা অণু সংখ্যা যদি ভাগ করি আমরা কি পেয়ে যাব, আমরা পেয়ে যাব মিন স্কোয়ার ভেলোসিটি। অর্থাৎ স্কোয়ারগুলোকে আমরা কি করেছি, মিন করেছি, যে বর্গ ব্যাগগুলোকে আমরা গড় করেছি। সো এটার নাম হচ্ছে কি মিন স্কোয়ার বা গড় বর্গ ব্যাগ, c স্কোয়ার বার c1 স্কোয়ার প্লাস c2 স্কোয়ার আপ টু cn স্কোয়ার ডিভাইড বাই n। ওকে, আচ্ছা। তো কিন্তু এখানে আমরা স্কোয়ার করে ফেললাম, রাইট? আমরা তো স্কোয়ার আগে যাচ্ছি না, আমরা যাচ্ছি কি তার গড় ব্যাগটা করবো। তো সেই জন্য ওটাকে আমরা কি করবো, রুট করে ফেলছি, ঠিক আছে। সো ইফ উই টেক দ্য রুট অফ দ্য মিন স্কোয়ার ভেলোসিটি, তো এটাকে আমরা কি সি বলি বা সি আর এম এস, শুধু সি বলা হয় অথবা সি এখানে আর এম এস আমরা লিখি। আর আমি যে সবসময় লিখতে ব্যাপারটা এরকম না, আর এম এস না লিখলেও তোমরা এটা শুধু সি লিখলেও এটা আমরা বুঝবো যেটা রুট মিন স্কোয়ার গ্যাসের ক্ষেত্রে, ঠিক আছে। So root mean square velocity CRMS is equals to square root bar c square equals to, এটাকে আমরা জাস্ট স্কয়ার রুট করে দেব, তাহলে আমরা কি পেয়ে যাব, রুট মিন স্কয়ার ভেলোসিটি পেয়ে যাব, ঠিক আছে। আচ্ছা, তো এখানে আমি কোশ্চেনটা লিখেছি, দেখো why root mean square velocity is taken for gas molecules। ওকে, তো এটা আমরা একটু ভাবো এটা কি হতে পারে এর आंसर। কেন গ্যাসের ক্ষেত্রে আমরা আরএমএস ভেলোসিটিটা নেই, আমরা কেন হচ্ছে যে কি মিন ভেলোসিটিটা আমরা নেই না, ঠিক আছে। কি ভাবতে পারছো? আচ্ছা, হয়তো তোমরা অলরেডি বুঝতে পেরেছো, হয়তো এটা কিভাবে এক্সপ্রেস করবে সেটা তো বুঝতে পারছি না। ওকে, কোনো সমস্যা নেই, আমি এটার এক্সপ্লেনেশনটা দিচ্ছি। তো তার আমি উপরের অংশটা একটু মুছে ফেলি। হ্যাঁ, এটা আমাদের যেহেতু হয়ে গিয়েছে, সো আমি ওটা মুছে ফেলি।
ওকে, ধরো এখানে এটা একটা চেম্বার এবং এখানে আমার অণুগুলো ছুটোছুটি করছে। ধর এটা একটা অণু, যে অণুটার ব্যাগ হচ্ছে এদিকে, আমরা ধরে নিচ্ছি ওর C1, আর একটা অণুর ব্যাগ আমরা ধরেন এদিকে C2, ঠিক আছে। এবং হতে পারে যে কোনোটা কেস এমন হতে পারে যে এই C1 আর C2 ইকুয়াল হতে পারে। এখানে যেহেতু অনেক অণু আছে, অনেক অণু, এবং ওরা র্যান্ডমলি ছুটোছুটি করতেছে, নিজেদের মধ্যে কলিশন করছে, ওয়ালের সাথে কলিশন হচ্ছে। সো ডেফিনেটলি কিছু না কিছু কেস থাকবেই যেখানে কিছু ভেলোসিটি হতে ইকুয়াল হয়ে যাবে। এখন শুধু ইকুয়াল না, এখানে একটু খেয়াল করে দেখো যে ভেলোসিটি অপোজিট, রাইট? সেক্ষেত্রে আমরা কিন্তু C1 ইজ ইকুয়াল টু C2, বাট অপোজিট হওয়ার কারণে একটা নেগেটিভ হবে, ঠিক আছে। তাহলে এখন আমরা যদি একটা যদি C1 যদি পজিটিভ হয়, if C1 is positive, let's just positive x মনে করো, আর C2 is equal but negative. নাও জাস্ট আমরা এই দুইটার অ্যাভারেজ নিই, ওকে? আমরা যদি দুইটার অ্যাভারেজ নিই, যদি দুইটার অ্যাভারেজ নিই তাহলে কি হবে? C1 plus C2 divided by 2, রাইট? এটা অ্যাভারেজ। তাহলে কত হচ্ছে বলো তো আমরা, কি x minus x divided by 2 equals to 0। তার মানে এখানে আমরা গড় বেগ কত পাচ্ছি? 0। কিন্তু গ্যাসের তো এখানে বেগ আছে, দুজনেরই বেগ আছে, এখানে তো তাদের গড় বেগ 0 না। তুমি যদি একটা গ্যাসের এইভাবে যদি আমরা যদি ধরো কোনো কারণে এখানে ইকুয়াল অ্যামাউন্ট অফ ভেলোসিটি একদিকে আর ইকুয়াল অ্যামাউন্ট অফ ভেলোসিটি অন্যদিকে, তাহলে কি এই গ্যাসের কোনো গড় বেগ নেই? তাহলে যদি গড় বেগ না থাকে তাহলে এখানে গতির কারণে যেসব পরিবর্তনগুলো হচ্ছে সেটা আমরা কিভাবে হিসাব করবো, ঠিক না? তো এই যে কমপ্লেক্সিটিটা বা এই যে প্রবলেমসটা, সেটাকে সলভ করার জন্য আমরা একটা ওয়ে আছে আমাদের কাছে এটার মিন বের করার জন্য, এবং এটা স্ট্যাটিস্টিক্সেও এটা অ্যাপ্লাই করা হয়, যে ডেভিয়েশন বের করার ক্ষেত্রে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, ঠিক আছে। মেবি হয়তো তোমরা যারা হায়ার ম্যাথস করেছো তাদের হয়তো খেয়াল আছে। তাহলে এই যে ডিফিকাল্টিতে অ্যাভয়েড করার জন্য, বা এখানে যে মনে করো 5টা মলিকুলস নেই, যে 5টা মলিকুলসের মধ্যে 2টার ভেলোসিটি ইকুয়াল আর অপোজিট, তাহলে এরা দুজন আউট হইলে কিন্তু আমরা যদিও 5 জনের এভারেজ বের করতেছি, কিন্তু আসলে ইফেক্টিভলি আমরা ভ্যালু পাচ্ছি কজন? 3 জনের। সো এই যে এখানে কিছু ডাটা মিসিং হয়ে যাচ্ছে, এবং এই ক্ষেত্রে সে কি তার এভারেজটা যে রেজাল্টটা দেবে, সেই রেজাল্টটা আমাদের প্র্যাকটিক্যাল যে ফেনোমেনন বা বাস্তবিকভাবে গ্যাসটার মধ্যে যা হচ্ছে সেটাকে এক্সপ্লেন করার ক্ষেত্রে প্রবলেম হবে। এই জন্য যদি আমরা রুট মিন স্কয়ার ভেলোসিটি ইউজ করি, তাহলে রুট মিন স্কয়ার ভেলোসিটি করার ক্ষেত্রে আমরা প্রথমে কি করি? সবাইকে স্কয়ার করে দিই। সবাইকে স্কয়ার করে দিলে যেটা হবে, কি আমি যদি এখানেই তোমাদের একটু এক্সাম্পলটা দেখাই, ধরি যদি স্কয়ার করি তাহলে C1 স্কয়ার, তাহলে এটা C1 স্কয়ার ইকুয়াল টু কত হবে? x স্কয়ার, এন্ড C2 স্কয়ার কত? সেটাও x স্কয়ার হবে। স্কয়ার করার কারণে নেগেটিভিটি চলে গেল। তাহলে নাও ইফ ইউ টেক দ্য এভারেজ, c স্কয়ার বার ইজ x স্কয়ার প্লাস x স্কয়ার বাই 2, that means what? X square. But now if we take the average, if we take the root, যেহেতু আমরা স্কয়ার করেছি, এখন আমাকে তো আবার স্কয়ার রিভার্স ফাংশনটা করতে হবে। if we take the square root, সেক্ষেত্রে আমরা কি পেয়ে যাব? c RMS square root of what? c square bar equals to root over x square equals to x. Okay, so this is the reason we use the root mean square velocity in case of the gas molecules. Okay, তো এটা আশা করছি তোমরা বুঝেছো। এবং আমরা এরপরে কি কাইনেটিক থিওরি অফ গ্যাসের আলোকে আমরা যেসব ফর্মুলাগুলো ডিরাইভ করব এবং আমরা যেসব কনসেপ্টগুলোকে ডিসকাস করব, সেখানে যখনই গ্যাসের বেগের আলোচনা আসবে, আমরা সেখানে এই রুট মিন স্কয়ার বা মূল গড় বর্গ এটা আমরা ইউজ করব। ওকে, তো ঠিক আছে, এইটা হলো আমাদের আলোচনাটা। এবং আমি এইখানে লাস্ট লেকচারে আলোচনা করছি কি মলিকুলার কাইনেটিক থিওরি অফ গ্যাস, ঠিক আছে। তো আমরা অলরেডি গ্যাসের প্রপার্টি সম্পর্কে আমরা জেনেছি, আমরা গ্যাসের যে অণুগুলোর যে ব্যাগ, সেই ব্যাগগুলো সম্পর্কে আমরা জেনেছি। আমরা এখন যে জিনিসটা একটু করে হালকা করে আলোচনা করবো, সেটা হচ্ছে কি যে মলিকুলার কাইনেটিক থিওরি অফ গ্যাস এটা কি। আচ্ছা, ওকে। তো আমি তোমাদেরকে শুরুতেই বলেছি যে কি গ্যাসের অণুগুলো যেহেতু কন্টিনিউয়াসলি গতিশীল থাকে, তাই গতিশীলতার কারণ হচ্ছে যে কি হয়, তাদের মাঝখানে এনার্জি তৈরি হচ্ছে, এবং সেই এনার্জিটি হচ্ছে যে কি হিট। তো হিট ইজ দ্য ওয়ান কাইন্ড অফ এনার্জি, হিট ইজ ওয়ান কাইন্ড অফ এনার্জি হুইচ ইজ প্রডিউসড ডিউ টু দ্য collision of the molecules when they are colliding with each other, bombarding on the wall. Okay, and therefore এখানে যে কাইনেটিক এনার্জি যে চেঞ্জটা হচ্ছে সেটি হচ্ছে আমরা এখানে হিট হিসেবে পাচ্ছি। তো বেশ কিছু সায়েন্টিস্ট এগুলো নিয়ে কাজ করেছেন, যেমন ডিভাই, তারপর বার্নৌলি, ম্যাক্সওয়েল, বোলসম্যান, ক্লসিয়াস,
এরকম আরো অনেক সায়েন্টিস্ট এখানে কাজ করেছে এবং তারা কিনেটিক থিওরি অফ গ্যাসকে এস্টাবলিশ করেছে। তো আমরা হচ্ছে কি এই কিনেটিক থিওরি অফ গ্যাসের আলোকে আমরা বিভিন্ন কেস ডিল করবো। তার মধ্যে আমরা প্রথমে যেই বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে যে প্রেশার অফ গ্যাস ইনসাইড এ চেম্বার। আমরা তো জানি, আমরা আমাদের জেনারেল স্টাডি থেকে আমরা জানি যে কি গ্যাসকে যখন কোনো একটা চেম্বারের মধ্যে রাখা হয়, গ্যাসকে যখন কোনো একটা কন্টেনারের মধ্যে রাখা হয় এবং সেই কন্টেনারের মধ্যে গ্যাস কন্টিনিউয়াসলি প্রেশার ক্রিয়েট করে, ঠিক আছে? তাহলে এই প্রেশারের পরিমাণটা কত, ঠিক আছে? আমরা কিন্তু প্রেশার, আয়তন এগুলোর সাথে সম্পর্ক করে একটা ইকুয়েশন অলরেডি ডেভেলপ করেছি আদর্শ গ্যাস সমীকরণ বা আইডিয়াল গ্যাস ইকুয়েশন যখন আমরা পড়েছিলাম তখন। এখন আমরা অনুরূপ আরেকটি ইকুয়েশন তৈরি করব যেখানেও প্রেশার, ভলিউম এই যে পরিবর্তনশীল রাশিগুলো থাকবে। তবে এবার আমরা এখানে ইউজ করব কাইনেটিক থিওরি অফ গ্যাস বা গ্যাসের গতিতত্ত্ব। তো ঠিক আছে, তোমরা রেডি হও। আমাদের এটা একটা নতুন টপিক এবং এখানে বেশ কিছু ম্যাথমেটিক্যাল ডিসকাশন আছে। সো আমরা এটা এখন স্টার্ট করব। ওকে স্টুডেন্টস, আমরা এখন যে কাজটা করবো সেটা হচ্ছে কি উইল ডিটারমাইন দ্য প্রেশার অফ অ্যান আইডিয়াল গ্যাস বাই ইউজিং কাইনেটিক থিওরি অফ গ্যাস। ওকে, তো তোমরা দেখো অলরেডি আমি বোর্ডে একটা পিকচার ড্র করেছি এবং কিছু ইনফরমেশন লিখেছি। let us consider a rectangular box. আমরা এরকম একটা বক্স চিন্তা ভাবনা করলাম, একটা কিউব শেপ বক্স। এটা জাস্ট একটা মানে কিউব ইজ মানে এটা আমাদের ক্যালকুলেশন করতে সুবিধা হবে সেই জন্য। বাট আমরা একটা কিউব কনসিডার করেও আমরা ফাইনালি যে রেজাল্টটা পাবো সেটা তুমি যে কোনো শেপের জন্য ইউজ করতে পারবে। তো আপাতত আমাদের সুবিধার্থে আমরা একটা কিউব কনসিডার করে নিলাম, যে কিউবের প্রত্যেকটা সাইডের লেন্থ হচ্ছে এল। তো প্রত্যেকটা সাইডের লেন্থ এল হতে তার আয়তন v = এল কিউব। আমরা ধরে নিচ্ছি এখানে একটা আইডিয়াল গ্যাস আছে এবং এই আইডিয়াল গ্যাসটা হচ্ছে টোটাল n নাম্বার অফ মলিকুলস আছে। এখানে আমাদের নাম্বার অফ মলিকুল অর্থাৎ মোট অণুর সংখ্যা এখানে n, আর প্রতিটি অণুর ভর হচ্ছে কি স্মল m। তো সেই হিসেবে m আর n কে গুণ করলে বা n কে মাল্টিপ্লাই করলে তুমি পুরো গ্যাসের ভর বা মাস পেয়ে যাবে। সো n ইজ দ্য নাম্বার অফ দ্য মলিকুলস অর্থাৎ অণুর সংখ্যা, আর m হচ্ছে প্রতিটি অণুর ভর। আচ্ছা, আর এখানে যে গ্যাসটা আছে আইডিয়াল গ্যাসটার ডেনসিটি হচ্ছে কি রো। ওকে, এবং ধরে নিচ্ছি কি এই ভিতরে যে গ্যাসটা এখন যে অবস্থায় আছে সেই অবস্থায় এই গ্যাসটা এই চেম্বারের ভিতর ওয়ালের মধ্যে যে প্রেসারটা অ্যাপ্লাই করছে সেই প্রেসারটা হচ্ছে কি পি। তো আমাদের এখানকার অবজেক্টিভ হচ্ছে যে কি আমরা প্রেসারের জন্য একটা ইকুয়েশন বের করব বাই ইউজিং কাইনেটিক থিওরি অফ গ্যাস। ওকে, তো আমরা প্রথমে জাস্ট একটা মলিকুলের কথা চিন্তা ভাবনা করি। আমরা যেহেতু জানি যে আমরা আজকে ক্লাসের শুরুতে যেটা পড়েছি পোস্টুলেটস অফ মলিকুল, অর্থাৎ অণুর যে মৌলিক যে বৈশিষ্ট্যগুলো, সেখানে আমরা একটা জিনিস পেয়েছি, তোমরা বইও দেখবে যে কোনো একটা নির্দিষ্ট গ্যাসের সব মলিকুলস বা অণুগুলো হচ্ছে কি একই রকম হয়, আইডেন্টিক্যাল। সো আমরা যে কোনো একটা মলিকুলকে কনসিডার করছি এবং ওই মলিকুলটার ব্যাগ বা ভেলোসিটি হচ্ছে c1। নাম্বার 1 এক নম্বর মলিকুলটা তার ব্যাগ কত, প্রথম অণুর the velocity of the first molecule equals to c1। ওকে, এইভাবে সেকেন্ডটা c2 c3, এইভাবে n নাম্বার অফ মলিকুলস এর ভেলোসিটি আমরা cn ধরে নিলাম। তো আমরা c1 নিয়ে কাজ করি, পরে আমরা এটা সবগুলোর জন্য অ্যাপ্লাই করে দিব, তাহলে হয়ে যাবে। আচ্ছা, আবার দেখো যেহেতু এটা একটা ত্রিমাত্রিক জায়গা, 3 ডাইমেনশনাল স্পেস, সো একটা ব্যাগের 3টে উপাংশ থাকবে। আমরা ভেক্টর থেকে জানি যে কোন একটা ভেক্টর x y এবং z 3 অংশেই তার উপাংশ থাকবে। সেম থিং এখানেও হচ্ছে, আমি এখানে ডায়াগ্রামে দেখিয়েছি। দেখো এটা হচ্ছে কি সেই আমাদের যে মলিকুলটা আমরা কনসিডার করেছি সেই মলিকুলটা বা অণুটা ব্যাগ হচ্ছে c1, আর এই c1 ব্যাগের আণবিক উপাংশ e1, উলম্ব উপাংশ b1 এবং তার z অক্ষের দিকে অর্থাৎ x y z 3 অক্ষের দিকে তার 3টে উপাংশ কি u1 v1 w1। এবং obviously আমরা নিশ্চয় বুঝছি যে c1 স্কয়ার is equals to u1 square plus v1 square plus w1 square. You know this thing from vector, right? Okay, now just think about this molecule. This molecule is moving according to the kinetic theory of gas.
molecules are in continuous motion. So this molecule is also moving, and while moving this এই moleculeটা কখনো কোনো একটা টাইমে কি ABCD ওয়ালকে স্ট্রাইক করে, ইট স্ট্রাইক দ্য ওয়াল ABCD কোনো একটা সময় গিয়ে মনে করো এই moleculeটাকে এখানে গিয়ে স্ট্রাইক করলো ABCD তে। ABCD স্ট্রাইক করার পর সে কোন দিকে যাবে, আমরা কাউন্টিংটা শুরু করবো স্ট্রাইক করে যাওয়ার পর থেকে, কারণ এখন তো সে যে কোনো জায়গায় থাকতে পারে, সো নির্দিষ্ট কোনো তো জায়গা নেই, it can be anywhere inside this chamber. Okay, so ধরে নিচ্ছি যে এই মলিকুলসটা কখনো কোনো একটা সময় গিয়ে এই ABCD ওয়ালে একটা ধাক্কা খেয়ে তারপর সে যাওয়া শুরু করবে। যখন এই মলিকুলটার ভর কত, মাস কত, m, তো m মাসের এই অণুটা ABCD দেয়ালে ধাক্কা খেয়ে যখন কি সে এই পথে অর্থাৎ নেগেটিভ এক্স অ্যাক্সিস চিন্তা করবো, এটা এখানে ধাক্কা খাওয়ার পর কোন দিকে যাবে, এইদিকে যাবে, ঠিক আছে। এবং আমরা গ্যাসের গতিতত্ত্ব বা কিনেটিক থিওরি অফ গ্যাসের মধ্যে আরেকটা পোস্টুলেট ছিল যে কি গ্যাসের অণুগুলো হচ্ছে কি ইলাস্টিক স্ফিয়ারের মতো বিহেভ করে, অর্থাৎ তারা কি হয় কোলাইড করলে সে আবার যে এনার্জি নিয়ে সে কোলাইড করে সেই সেম এনার্জি নিয়ে সে আবার কি ব্যাক করে চলে যাবে, এখানে এনার্জি কোনো লস হয় না। এবং তুমি জানো যে সংঘর্ষের মধ্যে শক্তির পরিমাণটা ধ্রুব থাকে, অর্থাৎ কোনো পরিবর্তন হয় না, সেই ধরনের সংঘর্ষকে বলা কি স্থিতিস্থাপক সংঘর্ষ। তো এখানে আমাদের অণুগুলো হচ্ছে কি একটা স্থিতিস্থাপক গোলক বা স্ফিয়ারের মতন বিহেভ করে। সো এই দেয়ালে সংঘর্ষ হওয়ার পর সে তার কোনো এনার্জি হারাবে না, আমরা এটা কনসিডার করি, ঠিক আছে। সো এখন যখন সে এইদিকে মুভ করছে তখন তার মোমেন্টাম কত, যখন ABCD অন ওয়াল ABCD ওর মোমেন্টাম হচ্ছে, মোমেন্টাম বা ভরবেগ হচ্ছে কত বলো তো, -m(u1). ওকে, তারপর সে এই পথটুকু ট্রাভেল করে গিয়ে সে এই দেয়ালে অর্থাৎ EFOH দেয়ালে গিয়ে সে আবার আঘাত খেয়ে কোন দিকে যাওয়া শুরু করবে, পজিটিভ অ্যাক্সিসের দিকে। তার মানে এটা তার ইনিশিয়াল মোমেন্টাম তুমি বলতে পারো অন ওয়াল ABCD, এটা তার ইনিশিয়াল বা প্রাথমিক ভরবেগ, এন্ড অন ওয়াল EFOH ওর ফাইনাল মোমেন্টাম হচ্ছে mu1, বিকজ সে এখন পজিটিভ অ্যাক্সিস দিকে যাওয়া শুরু করেছে। খেয়াল করে দেখো এখানে স্ট্রাইক হওয়ার পর সে এইটুকু ডিসটেন্স ট্রাভেল করছে এইদিকে, তারপর এখানে স্ট্রাইক হওয়ার পর সে আবার তার ডিরেকশন চেঞ্জ করে ফেলল। তাহলে দিস ইজ ফাইনাল মোমেন্টাম mu1। তাহলে বলো তো এখানে চেঞ্জ অফ মোমেন্টাম কত, চেঞ্জ অফ মোমেন্টাম কার জন্য, প্রথম অণুটা ফার্স্ট মলিকুলের এক্স অ্যাক্সিস ডিরেকশনের কারণে, অর্থাৎ u1 এর জন্য আমরা এই পরিবর্তনটা পাচ্ছি। the change of momentum হচ্ছে mu1 minus mu1 equals to নির্দিষ্ট অণু বা মলিকিউলের নির্দিষ্ট একটা ডিরেকশন অর্থাৎ এক্স অক্ষের দিকে, অর্থাৎ যখন তার u1 উপাংশটা আমরা নিচ্ছি সেই ক্ষেত্রে তার যে ভরবেগের পরিবর্তন সেটা হচ্ছে কি 2mu1। ওকে, আচ্ছা, তাহলে এখন আমরা একটা জিনিস দেখবো, সেটা হচ্ছে কি, ওকে আমি এই উপরটা মুছে দিচ্ছি। এখন আমরা ভরবেগের পরিবর্তনের হার বের করবো। খেয়াল করে এখান থেকে এখানে গিয়েছে, ওর যে ভরবেগ পরিবর্তন হলো মাঝখানে সেটা ডিসটেন্স ট্রাভেল করছে, তাই না? এই ডিসটেন্সটা কত, l, এবং তার ব্যাগ কত, u1। ওকে, তো যদি তার দূরত্ব l হয় আর ব্যাগ যদি তার u1 হয়, তাহলে এবং এখান থেকে এখানে যে তার নিশ্চয়ই একটা সময় লেগেছে এবং সময়টা আমরা ধরে নিচ্ছি যে t, তাহলে আমরা জানি উই নো যে ব্যাগ সমান কত, দূরত্ব বাই সময়। তাহলে u1 ইকুয়ালস টু কত, দূরত্ব বাই সময়, দ্যাট মিন্স টাইম ইকুয়ালস টু কত, এটা আমি আলাদা করে লিখে দিচ্ছি, t ইকুয়ালস টু l ডিভাইড বাই u1। এটা হচ্ছে টাইম, ঠিক আছে। তাহলে এটা যে চেঞ্জ অফ মোমেন্টাম, তাহলে আমরা এখন রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম বের করতে পারি, অর্থাৎ সময়ের সাথে সাথে তার ভরবেগের পরিবর্তনটা কেমন হয়েছে। তাহলে আমরা এখানে রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম অর্থাৎ ভরবেগের পরিবর্তনের হার কার জন্য, ফর ফার্স্ট মলিকিউল অ্যালং এক্স অ্যাক্সিস, ফর ফার্স্ট মলিকিউল অ্যালং এক্স অ্যাক্সিস। এটা কত, আমরা এইখানে একটু মুছে দিচ্ছি,
আমরা along axis এটা পাচ্ছি হচ্ছে কত বলো is equals to twice me1 হচ্ছে ভরবেগের পরিবর্তন আর টাইমটা কত l divided by e1 that means is equals to twice m u1 square divided by l ঠিক আছে সো এটা হচ্ছে কি ফার্স্ট মলিকুলার অ্যাক্সিসের দিকে তার রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম বা ভরবেগের পরিবর্তনের হার তাহলে আমরা যদি এই মলিকুলটার ক্ষেত্রে বাকিগুলোর ক্ষেত্রে চিন্তা ভাবনা করি তাহলে সেটা কি হবে along y axis কি হবে বলো along y axis it will be twice m v1 square by l and along z axis it will be twice m w1 square by l ঠিক আছে তাহলে আমরা তিনটা এক্সিস বরাবর একটা ওই সিঙ্গেল মলিকুলটা ফার্স্ট মলিকুলটার ক্ষেত্রে আমরা তিনটা অক্ষ বরাবর তার ভরবেগের পরিবর্তনের হার রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম আমরা পেয়ে গেছি twice m1 square by l for x axis twice mv1 square by l is for y axis and twice mw1 square by l is for z axis now we will combine আমি এটা মুছে দিচ্ছি এটা সিম্পল থিং আশা করি তোমরা বুঝতে পারবে আমি বই থেকেই পড়াচ্ছি সুতরাং তোমাদের কোনো কিছু যদি আবার ব্যাক করে দেখতে হয় তাহলে তোমরা বই থেকে দেখতে পারবে আশা করি অথবা ভিডিওকে তুমি মানে লেকচারটা একটু রিউইন্ড করে পিছন থেকে ব্যাকে গিয়েও দেখে আসতে পারবে তাহলে টোটাল রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম ফর ফার্স্ট পার্টিকেল first molecule is equals to কত বলো আমাদের twice m u1 square সব অ্যাড হয়ে যাবে so I can write twice m by l u1 square plus v1 square plus w1 square আমরা কি লিখতে পারি এখানে twice m by l c1 square ঠিক আছে তাহলে এটা হচ্ছে কি প্রথম অণুর ক্ষেত্রে মোট ভরবেগের পরিবর্তনের হার অনুরূপভাবে যেটা আমাদের n সংখ্যক অণু আমরা কনসিডার করেছি তাহলে আমরা লিখতে পারি যে টোটাল রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম ফর n number of molecule n number of molecule সেটা কত হবে equals to twice m by l c1 square plus c2 square up to cn square ঠিক আছে আচ্ছা তাহলে আমরা এখন একটু আর একটু কাজ করি c1 square plus c2 square plus up to cn square আমরা একটা কাজ করি আমরা যদি এটাকে n দিয়ে ডিভাইড করে দিই যদি n সংখ্যক আছে সো আমরা এটা করতে পারি c1 square plus cn square এখানে যে একটা n দিয়েছে সো আমরা এখানে একটা n দিই তাহলে তো ব্যালেন্স হয়ে গেল তাই না ওকে এটা কি আমাদের কাছে পরিচিত হ্যাঁ আমি শুরুতেই যেটা পড়েছিলাম এটা হচ্ছে কি স্কয়ার ভেলোসিটি মিন স্কয়ার ভেলোসিটি ওকে মিন স্কয়ার এখানে স্কয়ার করার পর তারপর যখন n দিয়ে ভাগ করে তাহলে কি হয়ে গেছে মিন স্কয়ার ভেলোসিটি তাহলে আমরা এটাকে লিখতে পারি twice mn by l c square bar ঠিক আছে c square bar for n number of molecule the total rate of change of momentum is twice mn by l c square bar ঠিক আছে এটা আমাদের একটা ইম্পর্টেন্ট জিনিস আমরা পেয়ে গিয়েছি সো এটা আমরা রাখলাম আচ্ছা এবার আমি তোমাদেরকে একটু ডিফারেন্ট একটা লতে নিয়ে যাচ্ছি যেটা এটার সাথে রিলেটেড আমরা ইউজ করেছি নিউটনস ল অফ মোশন এবং আমরা আমরা জানি তিনটা ল আছে নিউটনের নিউটনিয়ান মেকানিক্স সেকেন্ড লটা কার কার মনে আছে মনে আছে মোমেন্টাম এবং ফোর্সের মধ্যে একটা রিলেশন ছিল ইয়েস অনেকে ধরে ফেলেছো নিশ্চয়ই তোমরা সেটা হচ্ছে দ্য রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু দ্য ফোর্স অ্যাপ্লাই অন ইট তার মানে এখানে আমরা এই কনসেপ্টটা অ্যাপ্লাই করতে পারবো আচ্ছা ওকে এখন এখানে আবার ফোর্সের বিষয়টা কিরকম খেয়াল করে দেখো এখানে গেস্ট অফ হচ্ছে প্রেশার তো আমরা জানি উই নো দ্যাট প্রেশার ইজ ইকুয়ালস টু ফোর্স বাই এরিয়া
রাইট? দ্য ফোর্স পার ইউনিট এরিয়াকে কি বলা হয়? প্রেশার। তাহলে ফোর্স ইকুয়ালস টু কত? প্রেশার ইনটু এরিয়া। ওকে, তো আমার এখানে টোটাল এরিয়া কত বলো তো? টোটাল ফোর্স কত হবে আমার? টোটাল ফোর্স F equals to pressure into total area. এখানে টোটাল এরিয়া কত? এখানে কয়টা পৃষ্ঠ বা সারফেস আছে? How many planes? 6 planes. 1 2 3 4 5 6. ওকে, 6টা। তো 6টা তল, যেহেতু প্রত্যেকটা তলের এরিয়া কত? L স্কয়ার। L স্কয়ার। তার মানে এখানে 6টা তল আছে, প্রত্যেকটা তলের এরিয়া হচ্ছে L স্কয়ার। তাহলে এখানে টোটাল এরিয়া পড়ছে 6L স্কয়ার। 6L স্কয়ার। ওকে, so this is the total force inside this cube, অর্থাৎ এই কিউবের মধ্যে মোট বল হচ্ছে F, সেটা হচ্ছে কি প্রেসার ইনটু মোট এরিয়া হচ্ছে 6L স্কয়ার। ওকে, আচ্ছা, আবার টোটাল ফোর্স, এই যে মোট বলটা কার সমান? মোট ভরবেগের পরিবর্তনের হারের সমান, যেটা আমরা নিউটন সেকেন্ড ল থেকে পাই। তাহলে আমি এটা মুছে দিচ্ছি এবং আমরা মোটামুটি কাছাকাছি পৌঁছে গেছি আমাদের। যেহেতু আমরা জানি যে কি ফোর্স ইকুয়ালস টু total rate of change of momentum, so we can write P into 6L square, which is equals to force is equals to momentum twice mn by L c square. তোমরা কি বুঝতে পেরেছো? এটা হচ্ছে টোটাল ফোর্স, রাইট? টোটাল ফোর্স, আর টোটাল ফোর্স is equals to total rate of change of momentum. So total force is equals to total rate of change of momentum. তাহলে এখন আমরা এখান থেকে ক্যালকুলেশন করে করে ফেলতে পারি। এটা তো আশা করছি তোমাদের জন্য এখন আর কোনো প্রবলেমই না। জাস্ট লুক হিয়ার, প্রেসার P is equals to কত? 2s mn c square bar divided by 6L square. So this is 6L cube. Already we have an L here and L square cube. So this is 1 by 3 mn c square bar L cube means V, right? So we can have P equals to 1/3 m by V. আচ্ছা, আমরা শুধু এইটুকু লিখে এটি আমরা অলরেডি পেয়ে গেছি। এরপর আমরা আরো বিভিন্ন ওয়েতে এটাকে লিখতে পারবো। So this is the equation, this is the thing we were trying to establish, এবং ফাইনালি আমরা এখানে পৌঁছে গিয়েছি। The pressure inside this cube or inside this chamber, inside this container is equals to 1/3 mn c square by V. Here V is the volume of the gas. Here V is the volume of the gas enclosed inside this chamber. M is the mass of the each molecule, N is the number of molecule, and C is the velocity. C is the velocity, C square bar. Okay, here C square is what? Mean square velocity. Okay, so this is the standard equation, and from this equation we will derive a number of equations. ফর এক্সাম্পল, আমরা একটা ইকুয়েশন এখনই দেখিয়ে ফেলি, পরে বাকি ইকুয়েশনগুলো আমরা গ্রাজুয়ালি দেখাবো। আমরা ওই আইডিয়াল গ্যাস ইকুয়েশনের সাথে মিল রেখে আমরা এখান থেকে লিখতে পারি যে PV equals to 1/3 mn c square. Okay, so PV equals to 1/3 mn c square. আমরা আইডিয়াল গ্যাস ইকুয়েশন থেকে কি পড়েছিলাম? PV equals to nRT. ওকে, এটা গ্যাস লর মাধ্যমে আমরা এই আইডিয়াল গ্যাস ইকুয়েশনটা পেয়েছিলাম, আর আমরা এখন কাইনেটিক থিওরি অফ গ্যাস ইউজ করে আমরা আরেকটা ইকুয়েশন পেয়েছি, PV equals to 1/3 mn c square. দুটোটাই একই জিনিসকে এক্সপ্রেস করছে, যদিও ডিফারেন্ট কনটেক্সটে, ঠিক আছে? So this is a very very important formula, and from this formula we will derive a number of small formulas which are very important for solving the mathematical problems. তো যেহেতু এই ইকুয়েশন প্রবেশ করে আর অনেকগুলো ইকুয়েশন, সো শুধু ওই ইকুয়েশনগুলো ডেভেলপ করা এবং সাথে সাথে কিছু ছোটো ছোটো ম্যাথমেটিক্যাল প্রবলেম, সেটা আমাদেরকে সেপারেট একটা ক্লাসে করতে হবে। আজকে আমাদের ক্লাসটা অলরেডি একটু লেংথি হয়ে গেছে, তো আমি আর অ্যাডভান্স হতে চাই না। তো যতটুকু আমরা পড়েছি, এটা একটা বেসিক ডিসকাশন, যদিও পরীক্ষা কখনো তোমাদের এটা থিওরিটিক্যালি প্রুভ করে দেবে না, বাট আই থিঙ্ক উই শুড নো। আমাদেরকে অবশ্যই জানতে হবে একটা ফর্মুলা কীভাবে এসেছে। আমরা যদি একটা ফর্মুলা বেসিক জিনিসটা বুঝতে পারি, কনসেপ্টটা বুঝতে পারি, ফিজিক্সটা বুঝতে পারি, তাহলে আমরা প্রবলেম সলভ করতেও আমাদের সুবিধা হবে এবং আমরা একটা কনসেপ্টকে এনজয় করব, ঠিক আছে? তো আশা করছি তোমরা এটা ফলো করবে। কোনো প্রবলেমস হলে অবশ্যই ইনফর্ম করবে।
আমি চেষ্টা করবো যে তোমাদের সেই প্রবলেমসগুলোকে সলভ করার জন্য। তো তোমরা ভালো থেকো, ইনশাল্লাহ দেখা হবে। আসসালামু আলাইকুম।